হাই, দিস ইজ কৃষ্ণা জয়সওয়ালা। আজ আমরা যে টপিকটা কভার করতে চলেছি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। পিপল আর্ন মানি, আইদার দে স্পেন্ড ইট অর সেভ ইট। মানুষ টাকা কামায়, খরচা করে দেয় বা সেভ করে। তো আমরা সেটাকে যদি ইকুয়েট করি তাহলে কি হবে? আর্নিং ইকুয়ালস টু স্পেন্ডিং প্লাস সেভিংস। এবার কত জায়গায় টাকা সেভ করা যেতে পারে? নিজের বাড়ির আলমারিতে রাখা যেতে পারে। তো এখানে কি হবে? রিস্ক একদম জিরো, কিন্তু রিটার্ন কি হবে? রিটার্নও জিরো। তাতে আলমারিতে যদি টাকা রাখি, একটা প্রবলেম কি হবে? ইনফ্লেশন উইল কিল ইউর মানি। এবার যারা জানে না হোয়াট ইজ ইনফ্লেশন, অন্য কোনো ভিডিওতে আমরা কভার করব ইনফ্লেশন কাকে বলে। আচ্ছা, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা যেতে পারে, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা যেতে পারে। সেখানে কি হবে? রিস্ক খুবই কম, রিটার্ন 4% বা 3.5%, 4.5%, ডিপেন্ডিং অন দ্য ব্যাংক, খুবই কম। আর একটা কোথায় টাকা রাখা যেতে পারে? ফিক্সড ডিপোজিট, এটাকে আমরা এফডি বলে থাকি। এখানে 6 থেকে 6.5% অব্দি রিটার্ন পাওয়া যায়। এখানেও রিস্ক একদম নেই। আরো কোথায় টাকা রাখা যেতে পারে? আরো গোল্ড এন্ড জুয়েলারিতে ইনভেস্ট করা যেতে পারে। তো গোল্ড এন্ড জুয়েলারি ভালো ইনভেস্টমেন্ট অপশন, কিন্তু এখানে মেন প্রবলেম হচ্ছে গোল্ড এন্ড জুয়েলারিতে মেকিং চার্জ আমাদের ইনভেস্টমেন্টের রিটার্নকে একদম কমিয়ে দেয়। এছাড়া আরো একটা অপশন আমাদের কাছে আছে, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে গেলে লাখো লাখো কোটি কোটি টাকা চাই। মধ্যবিত্ত যেগুলো স্মল ইনভেস্টর যারা থাকে তাদের রিয়েল এস্টেটে ইনভেস্ট করা খুবই প্রবলেমেটিক। আর একটা অপশন আছে, সেটা হলো স্টক মার্কেট। তবে নলেজ ছাড়া স্টক মার্কেটে ইনভেস্ট করা একদম বোকামি। যতক্ষণ আমাদের প্রপার নলেজ থাকবে না, স্টক মার্কেটে ইনভেস্ট করা উচিত নয়। কিন্তু ধরে নি আমি স্মল ইনভেস্টার, আমার কাছে টাকা আছে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই কিন্তু আমার নলেজ নেই, তখন কি করব? চলো দেখে নেওয়া যাক। একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়ে নি। ধরে নি এরা হচ্ছে এ, এর নাম বি, এর নাম সি, এর নাম এক্স, এর নাম ওয়াই, আর এর নাম জেড। এরা কারা? এরা হচ্ছে স্মল ইনভেস্টার। এরা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করতে চায় কিন্তু এদের কাছে নলেজ নেই। তখন কে আসবে? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটা ফান্ড ম্যানেজার থাকবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটা এক্সপার্ট থাকবে যাকে আমরা ফান্ড ম্যানেজার বলে চিনি। তো স্মল ইনভেস্টাররা কি করবে? তাদের অল্প টাকা, যেটুকু ইনভেস্ট করার একে দেবে। ফান্ড ম্যানেজার সেই টাকাগুলোকে কালেক্ট করবে। কালেক্ট করার পর ফান্ড ম্যানেজার টাকাগুলোকে স্টক মার্কেটে ইনভেস্ট করবে এন্ড দেখাশোনা করবে, কন্টিনিউয়াসলি অ্যানালিসিস করবে স্টক মার্কেটে এন্ড এদের টাকাগুলো ইনভেস্ট করবে। এইভাবে ফান্ড ম্যানেজার স্মল ইনভেস্টরদের থেকে টাকা পুল করে এন্ড সেটা স্টক মার্কেটে ইনভেস্ট করে। এই বেসিক কনসেপ্টটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। এটাই মিউচুয়াল ফান্ড। এবার ইনভেস্টমেন্ট দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে এসআইপি, একটা হচ্ছে লামসাম। লামসাম মানে আমি একবারে 5,000, 10,000, 20,000, 30,000 টাকা আমার ফান্ড ম্যানেজারকে দিয়ে দিলাম, সে সেই টাকাটা ইনভেস্ট করে দিল, এটা হচ্ছে লামসাম। আর একটা হতে পারে এসআইপি, আমি মাসে মাসে 500 টাকা বা 1000 টাকা এই করে দিতে থাকছি। এই দুভাবে ইনভেস্ট করা যেতে পারে। এবার দেখে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি কি কি আছে, কত ধরনের মিউচুয়াল ফান্ড হতে পারে, আরো কয়েকটি জিনিস। কি কি কোম্পানিতে আমাদের ফান্ড ম্যানেজার টাকা ইনভেস্ট করে? ফান্ড ম্যানেজার মেনলি ফান্ড কি কি হয়? লার্জ ক্যাপ ফান্ড হয়, মিড ক্যাপ ফান্ড হয়, আর হয় স্মল ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ ফান্ড মানে যে বড় কোম্পানি, যে কোম্পানির ক্যাপিটালাইজেশন বেশি, মানে মার্কেটে বেশি টাকা ক্যাপিটাল ইনভেস্ট আছে। তো বড় কোম্পানিতে কি থাকে? রিস্ক কম থাকে, রিটার্নও কি হয়? কম হয়। যে কোম্পানিতে রিস্ক কম সেখানে রিটার্নও কম।
তো একটা কথাই আছে, নো রিস্ক নো গেইন। তো বড় কোম্পানির লার্জ ক্যাপ ফান্ডের একটা উদাহরণ কি, রিলায়েন্সের যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে, রিলায়েন্স হচ্ছে বড় কোম্পানি, মুকেশ আম্বানির কোম্পানি, আমরা সবাই জানি। এটা হচ্ছে লার্জ ক্যাপ, প্রচুর টাকা মার্কেটে ইনভেস্ট আছে। মিড ক্যাপে কি হয়, রিস্ক থাকে মডারেট, আর রিটার্নও কি থাকে, রিটার্নও থাকে মডারেট। স্মল ক্যাপ ফান্ডে কি হয়, রিস্ক প্রচুর থাকে, মানে নতুন নতুন যে কোম্পানিগুলো চালু হয় সেগুলো স্মল ক্যাপের মধ্যে যায়। স্মল ক্যাপে রিস্ক কি থাকে, রিস্ক থাকে খুব বেশি, আর রিটার্ন কি হয়, বেশি থাকে। মানে আমাদের টাকা আমরা যদি স্মল ক্যাপ ফান্ডে লাগাই ডুবেও যেতে পারে, আবার বেশি টাকাও ফেরত আসতে পারে, তো ডিপেন্ড করছে। তো এই তিনটে ক্যাটাগরি, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। আর কি কি হতে পারে ফান্ড, মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হতে পারে। বেসিক্যালি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইকুইটি বেসড ফান্ড আর ডেট ফান্ড। ইকুইটি বেসড ফান্ড কোনগুলো, আমি আমার ফান্ড ম্যানেজারকে টাকা দিলাম, ফান্ড ম্যানেজার স্টক মার্কেটের ইকুইটি শেয়ারসে টাকা ইনভেস্ট করবে, সেগুলো হচ্ছে ইকুইটি বেসড ফান্ড। এন্ড ডেট ফান্ড কোনগুলো, আমি আমার ফান্ড ম্যানেজারকে টাকা দিলাম, সে ডিবেঞ্চার বা যে কোনো সিকিউরিটিতে টাকা ইউজ করবে। তো ইকুইটি বেসড ফান্ডে কি থাকে, রিস্ক বেশি থাকে, আর রিটার্নও কি থাকে, বেশি। তো যেখানে রিস্ক বেশি রিটার্ন বেশি, এখানে রিস্ক কি কম আর রিটার্নও কি থাকে, কম থাকে। এই দুটো ক্যাটাগরি হতে পারে। এবার এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের বেসিক। মিউচুয়াল ফান্ডে শেখার মতন আরো অনেক কিছু আছে, আরো অনেক ডিটেল স্টাডি আমাদের করতে হবে ইনভেস্ট করার আগে। আচ্ছা, আর যেটা আমি জানাতে চাই যে স্যার কিভাবে আমি ইনভেস্ট করবো মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে অনলাইন কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে করা যেতে পারে, আমাদের এর জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট লাগে না। এছাড়া আরো একটা ভালো অপশন হচ্ছে, সেটা হচ্ছে গ্রো অ্যাপের থ্রু আমরা ইজিলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। অল্প অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে পারি, যেমন 500 টাকা বা 1000 টাকা। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, I want to say mutual fund is not magic. Those who want quick money, you should avoid mutual fund. তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন টপিকে তোমাদের ভিডিও চাই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ। মাথা গুঁজে পড়ে থাকা চেটে খাওয়া সিলেবাসে পারবো না।